Thank you. Thank you so much for reminding us that culture speaks louder than communications. And now, today's brands are expected to move beyond signals and truly connect with emotions. Real transformation begins when brands listen closely, adapt thoughtfully, and evolve with their audience. In recent times, Banglalink has sparked meaningful conversation through its refreshed brand identity and reposition expression, drawing attention across the industry and beyond that. To share this journey of transformation, we now welcome our next speaker, Mr. Mohammad Abdullah Asif Khan, Senior Digital Marketing Manager, Banglalink Digital. Can we have Mr. Mohammad Abdullah Asif Khan? থ্যাংক ইউ সো সবাই একবার করে আসে অ্যান্ড মনে করে যে উনি লাস্ট স্পিকার। আই থিঙ্ক আরও কয়েকজন বাকি আছে। সো যেহেতু রাত 10টা বাজে, আমি খুব বেশি সময় নিব না। অ্যান্ড আসলে মানসিক অবস্থা আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবাই একটা মানে অন্যরকম একটা মানসিক পরিস্থিতিতে যাচ্ছে। সো এবং কালকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা। সো বেশি সময় নিব না। আমি জাস্ট হচ্ছে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, এখানে আসলে সবাই আমার থেকে আমি শিওর যে অনেকেই আছেন যারা আমার থেকে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, এবং ম্যাক্সিমাম মানুষই আসলে এখন ব্র্যান্ড আমার থেকে আসলে সবাই ভালো বুঝেন। সো আমি আসলে কোনো কিছু শেখানোর চেষ্টা করব না, আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা আসলে আমার কাছে মনে হয় সব ব্র্যান্ড মার্কেটারের জীবনে আসলে খুব কম সময় আসে, যে এত বড় একটা রিব্র্যান্ডিং, এত নোন একটা ব্র্যান্ড যখন পুরোপুরি রিইমাজিন করা হয়, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা যখন হয়তো পরে কেউ হয়তো করবেন, এই এক্সপিরিয়েন্স দিয়ে যাবেন, তখন হয়তো আমার লার্নিং থেকে একটা শিক্ষা নিতে পারবেন। সো আমি আসলে ইন্ডাস্ট্রিতে আছি খুব বেশি দিন না। আমি একটা এজেন্সি থেকে ক্যারিয়ার শুরু করি, তারপরে আমি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ঢুকে আইডিএলসিতে ছিলাম, দেন আমি বেশ কিছু বছর বিকাশে ছিলাম, তারপরে বাংলালিংকে আছি। অ্যান্ড আমি ব্র্যান্ডের আসলে সব ফাংশনেই আসলে স্ট্র্যাটেজি থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং সব ফাংশনেই আসলে কাজ করার সুযোগ হয়েছে। সো সেই জায়গা থেকে এই প্রজেক্টটা আসলে লিড করা। সো টাইটেলের মধ্যে কি আছে যে সিগন্যাল টু সোল। সো সেই জায়গা থেকে যদি আসি, যে টেলিকম আসলে জাস্ট একটা সিগন্যাল না। এখন আমরা টেলিকম যদি আমরা ইফ ইউ লুক ব্যাক টু 2005, যখন বাংলালিংক আসে, আমি বাংলালিংকে জার্নি দিয়ে শুরু করব। সো বাংলালিংক এসে সবাই আমরা মনে করি যে বাংলালিংক আসলে এসে কল রেটটা যখন কমালো, ইট ওয়াজ আ প্রাইস ডিসিশন। হ্যাঁ, ওইটা একটা ছিল, বাট আসলে ওইটার কারণে কি হয়, তার আগে মোবাইল ফোন কিন্তু শুধুমাত্র আসলে যারা ধনী মানুষ তাদের হাতে ছিল। 7 টাকা 7.5 টাকা কল রেট। সো আমি একটা ফোন কেনা হয়তো খুব সহজ, কিন্তু সেইটা মান্থ অন মান্থ বেসিসে রিচার্জ করে রান করা, মানুষের সাথে কথা বলা, ওইটার যে পাওয়ার, ওইটা কিন্তু বাংলালিংক আসার পরে আসলে দিন বদলের গল্প যখন শুরু করে, তখন কিন্তু সবার হাতে ফোনটা পৌঁছে গিয়েছিল, এবং ওই জিনিসটাই কিন্তু তখন খুব পাওয়ারফুল একটা ইমোশন, তাই না, দিন বদল। তো সেই জায়গা থেকে কিন্তু বাংলালিংকের শুরু। এবং আস্তে আস্তে আমরা যদি টেলকমের তখন ওই সময়কার জার্নি দেখি, সব ব্র্যান্ডই কিন্তু আসলে খুব পাওয়ারফুল বেসিক ইমোশন নিয়ে কথা বলতো। কেউ কিন্তু বলতো না যে ভাই আমি আপনাকে এই এত জিবি দিচ্ছি, ডেটা দিচ্ছি, অথবা আমি আপনার এরকম একটা টেকনিক্যাল স্পেক নিয়ে কেউ কিন্তু কথা বলতো না। সবাই কথা বলতো একদম কোর ইমোশন। একজন মানুষের সাথে আরেকজন মানুষ যখন কথা বলে, তখন যে ফিলিংটা হয়, সেই কোর ইমোশনটা। এবং তখন একটা সুবিধা ছিল, তখন তো আসলে ডিজিটাল ছিল না, এত ফ্র্যাগমেন্টেশন আসলে ছিল না। আমরা হয়তো একটা কমিউনিকেশন দেখলাম, দেখে সেই জিনিসটাই মাথায় রাখতাম। যেমন তৌফিক ভাই খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, যে অ্যাট এ টাইম মানুষজন 1,10,00,000 ইনফরমেশন যদি পায়, সেখান থেকে হয়তো 10টা জিনিস সে মাথায় রাখতে পারে। তো সেই জায়গা থেকে যদি আমি আসি একটু, ওকে। সো টেলিকম আসলে চেঞ্জ হয়ে গিয়েছে 2025 সালে। সো আমরা রিব্র্যান্ডিং কেন করেছি, এটা অনেক কোয়েশ্চেন আমি আসলে পাই, যে কেন আমরা হঠাৎ করে এত আইকনিক একটা লোগো, হ্যাঁ, এত মিউজিক, তারপরে পুরো ব্র্যান্ডের স্পেসটা কেন চেঞ্জ হয়ে গেল। সো আসলে প্রতিটা রিব্র্যান্ডিং এর ডিসিশন আসলে আসে বিজনেসের জায়গা থেকে। সো আমি যদি 2025 সালে এসে দেখি টেলিকম আসলে কি, টেলিকম আমরা এখন সবাই, এটা আমি শুধু বাংলালিংকের এক্সাম্পল দিচ্ছি, পুরো মার্কেটটাই কি হয়ে গেছে, যে সবাই কথা বলে কি নেটওয়ার্ক স্পিড, কাভারেজ, টেকনিক্যাল স্পেক। আমরা যখন রিসার্চ করি, তখন একটা রিটেলার, একটা রিচার্জের দোকান সে চালায়, সে খুব সুন্দর একটা কথা বলেছিল, যে এখন আপনারা শুধুমাত্র নাম্বার বিক্রি করেন, ওই 5 জিবি ডেটা এত টাকায়। সো সবাই কিন্তু দেখা গেছে একটা সময় যে ইমোশনের কথাটা বলতো, সিঙ্গেল লাইন কমিউনিকেশন, সেই জায়গা থেকে সরে এসে আমরা এক একজনের সাথে প্রাইস ওয়ার, বিভিন্ন টেকনিক্যাল
ফ্রিকোয়েন্সি নিয়ে কথাবার্তা। একটা কাস্টমার যখন আসলে হয়তো নেট চালাচ্ছে, তার কাছে ইম্পর্টেন্ট কি, সে যদি কোনো ডিসরাপশন ফেস না করে, সে কিন্তু স্পিড টেস্ট ডট নেটে গিয়ে কিন্তু সে স্পিড টেস্ট করে না। সো আমরা যখন বলতাম যে ফাস্টেস্ট 4G, যদি মানুষ কানেক্টেড থাকে তখন কিন্তু আসলে সে গিয়ে চেক করে না, সে কখন আসলে চেক করে স্পিডটা, যখন সে ডিসরাপশন ফেস করে। তার মানে আসলে কি, যে আমরা যে গিমিকগুলো বলছি তার থেকে কিন্তু মানুষের কোর যে নিডটা সেইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটাতে যদি সে ডিসরাপশন ফেস না করে, তখন কিন্তু এই টেকনিক্যাল ফাংশনাল গিমিক কিন্তু কোনো কাজ করে না। সো আমরা আসলে যখন দেখলাম যে আসলে টেলকো বিজনেস, আমরা জানি সবাই আসলে শ্রিঙ্কিং, সো সবাই আসলে দেখবেন এখন আস্তে আস্তে কি করছে, যে ভয়েস ডেটা বাদ দিয়ে আরো বিভিন্ন ধরনের বিজনেসে ঢুকছে। এটা টেলকো ব্যবসার কাছে আসলে কি থাকে, কাস্টমারের ডেটা থাকে এবং কাস্টমার 24 ঘন্টা কিন্তু তার সাথে কানেক্টেড। যেমন আমরা এটা বুঝেছি কোন সময়, যখন আমাদের বাংলাদেশে যখন ইন্টারনেট বন্ধ করে দিল গভর্নমেন্ট ওই সময়টাতে, তখন কিন্তু আমরা যদি দেখি যে সবার কিন্তু মাথা খারাপ, যে আমি একটা ফোন কল করতে পারছি না, আমি যে সেই বিকাশ ইউজ করব সেটা ইউজ করতে পারছি না, কিচ্ছু কিন্তু ইউজ করা যাচ্ছে না। সো তখন কিন্তু আসলে আমরা বুঝলাম যে আসলে যে টেলকো, আমরা দেখি না যে টেলকোর একটা যদি পোস্ট যায়, সব টেলকো সবাই ওখানে দেখবেন কাস্টমার গিয়ে গালি দিচ্ছে যে আমার এলাকায় নেটওয়ার্ক নাই কেন। আসলে যার কাছে এক্সপেকটেশন বেশি, তার কাছ থেকে যদি প্রপার সার্ভিস না পায়, তখন কিন্তু কাস্টমার বেশি রাগ করে। সো টেলকোর ক্ষেত্রেও কিন্তু জিনিসটা কিন্তু তাই। সো টেলকোর কাছে কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি। হ্যাঁ, সো এখন একটা ব্র্যান্ড যেটা আসলে মানুষের সাথে 24 ঘন্টা কানেক্টেড, সবসময় তাকে আসলে চেষ্টা করছে যে কিভাবে আমি নতুন নতুন আরো সার্ভিস দিব, সেই জায়গা থেকে আমরা যখন আসলে দেখলাম যে আমরা কাস্টমার সাথে কথা বলতে যাই, দেখা যায় যে আমরা এমনভাবে একটা ফাংশনাল স্পেসে চলে আসছি, মানুষ আসলে কি হয়, একটা ট্রানজ্যাকশনাল ব্র্যান্ড হয়ে গেছি আমরা। সো ট্রানজ্যাকশনাল ব্র্যান্ড হলে কি হয়, আমি যখন বলবো যে আমি 200 টাকায় আপনাকে 5 GB দিব, সে কিন্তু আমাকে জাজ করবে এই প্রাইসের বেসিসেই। সে কিন্তু আমার সাথে কোনো ইমোশনের সাথে কিন্তু সে কানেক্ট করতে পারবে না। এবং আমরা যারা সেলসে যারা কাজ করেছি, তারা কিন্তু আমরা জানি যে একটা কাস্টমারের সাথে যখন আমরা কথা বলি বা একটা প্রসপেক্টের সাথে কথা বলি, তার সাথে একটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করলে কিন্তু ইট গোজ আ লং ওয়ে। আমি যদি শুধুমাত্র একটা মানুষের সাথে ট্রানজ্যাকশনাল কথা বলি, টাকা পয়সার আলাপ করি, তার সাথে ব্যবহারও কিন্তু আমার এরকমই হবে। এবং সরি এবং আমি যখন একটা মানুষের সাথে ফ্রেন্ডলি টার্মসে থাকবো, তখন কিন্তু সে চাইলেও আমার সাথে দেখা যাবে খারাপ ব্যবহার আসলে করতে পারবে না, সে অন্য অনেক জিনিস কিন্তু মাফ করে দিবে। সো সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে আমরা একটা ট্রানজাকশনাল ব্র্যান্ড হয়ে যাচ্ছি, এবং আমরা নতুন নতুন যে সার্ভিস বা আমাদের ব্র্যান্ডটা যে জায়গায় আমাদের ফিউচারের আমাদের ভিশন, সেই জায়গাটায় আসলে পৌঁছাতে হলে আমাদের আগের পজিশনিং বা ব্র্যান্ড স্পেসে থাকলে আসলে হবে না। সো ওই জায়গা থেকে রিব্র্যান্ডিং এর ডিসিশনটা নেওয়া। সো বাংলালিংক আসলে এখন কি হতে চায়, বাংলালিংক হতে চায় একটা হিউম্যান সেন্ট্রিক ডিজিটাল অপারেটর ফ্রম রেগুলার বা ট্র্যাডিশনাল টেলকো। সো সবকিছু শুরু কিন্তু ওই জায়গা থেকে। আমরা যখন রিব্র্যান্ডিং এর ডিসিশন নিলাম, ইট ওয়াজন্ট লাইক দ্যাট যে আমরা ওয়ান ফাইন মর্নিং উই ডিসাইডেড যে উইল চেঞ্জ দ্য লোগো। ওইটা অনেক পরে আসছে আসলে। সো প্রথমে আসলে আমার ভিশনটা কি, ভিশনটা হচ্ছে একটা হিউম্যান সেন্ট্রিক ডিজিটাল অপারেটর হওয়া। হিউম্যান সেন্ট্রিক কেন? বিকজ আমাদের সবকিছু মানে আমাদের কোম্পানির যেই ভ্যালুটা যদি আমি বলি, সেটাই হচ্ছে যে আমরা কাস্টমারের জন্য কাজ করব, মানে একটা কাস্টমার ফার্স্ট ব্র্যান্ড হতে চাই। এই জিনিসটার একটা রিজন হচ্ছে বাংলালিংকের ডিএনএতে সবসময় ওই জিনিসটা কিন্তু ছিল। সো আমি কিন্তু যখন রিব্র্যান্ডিং করব, আমি রাতারাতি আমি 360 বা 180 ডিগ্রি চেঞ্জ করলে হবে না। আই হ্যাভ টু রিটেন সাম অফ মাই অ্যাট্রিবিউটস। সেই জায়গা থেকে আমরা আসলে কি চিন্তা করলাম, আমরা যখন রিসার্চ করলাম, আমরা দেখলাম মানুষ আসলে কিসের ব্যাপারে কেয়ার করে, মানুষ আসলে কেয়ার করে ইমোশন, আর কোনো কিছু কিন্তু না। ওকে, সো এখন তারপরে আসি যে আমি আসলে রিব্র্যান্ডিং করব, আমি আসলে চেঞ্জ করবোটা কি কি, আমি কি এন্টায়ারলি সব কিছু আমার চেঞ্জ করে ফেলবো? না, কারণ ব্র্যান্ড যদি ফ্যামিলিয়ারিটি না থাকে, আমরা যখন ফেসবুকে বা আমরা যখন ডিজিটাল একটা কোথাও যাই, এত বেশি কমিউনিকেশন আসে, এত বেশি ফ্র্যাগমেন্টেশন, এবং এখন কিন্তু কি হয়, একদম এআই দিয়ে আরো 1000 কন্টেন্ট কিন্তু এক্সট্রা আসে। সো সেই জায়গায় অ্যাবসোলুটলি দুইটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং এটাতে একটা রাইট ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। এক নাম্বার হচ্ছে ফ্যামিলিয়ারিটি, আমি যদি ব্র্যান্ডটা না চিনি তাহলে তো বুঝবো না এটা কে কোথায়, একটু মনে থাকবে না। আরেকটা হচ্ছে আবার একই টাইমে নভেলটি ড্রাইভ করতে হবে। সো আমার ক্ষেত্রে নিজের ক্ষেত্রে যেটা হয় যে আমি জানি না, আপনারা হয়তো অনেকে জানেন, টিকটকে বাংলাদেশের অ্যাভারেজ ইউসেজ আওয়ার কিন্তু হচ্ছে এখন 1 ঘন্টা। সো 1 ঘন্টা মানুষ টিকটকে সে স্ক্রোল করে। সো সেই জায়গায় কি হয়, 1 ঘন্টায় কিন্তু সে দেখা যায় 70 থেকে 80টা
শর্টস দেখে ফেলে। কেন? বিকজ ওই যে নভেলটি না পেলে সে কি করতে থাকে, বারবার স্ক্রল করতে থাকে, এবং অ্যালগোরিদম কি করে, ওই যেখানে নভেলটি পাচ্ছে না কাস্টমার সেটাকে পিছিয়ে ফেলে দেয়, এবং যেটাতে নভেলটি আছে মানুষজন এন্টারটেইনড হতে চায় ওই টাইপের জিনিসগুলো তখন সামনে নিয়ে আসে। সো আমরা যখন আসলে ডিসাইড করলাম যে আমরা সবকিছু চেঞ্জ করব, যে ইয়েটা চেঞ্জ করব, সো আমরা কিছু জিনিস কিন্তু রিটেইন করেছি। কি জিনিস? যেমন এক নাম্বার হচ্ছে আমাদের কালার, অরেঞ্জ কালার। সো এইটা দেখে কিন্তু মানে মানুষজন কি হয়, রাস্তায় যখন যায়, আমি ম্যাজেন্টা দেখলেই বুঝি বিকাশ, রাইট? ফুড পান্ডাও হয়তো সিমিলার কালার। সেম ওয়েতে ব্লু দেখলে আমার কাছে মনে হয় জিপি, রেড দেখলেই মনে হয় রবি, আর অরেঞ্জ দেখলেই মনে হয় বাংলা লিঙ্ক। সো ওই কালারটা উই ডিডন্ট চেঞ্জ, নামটা আমরা রেখেছি বিকজ বাংলা লিঙ্ক, আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করি। সো সেই জায়গায় বাংলা নামটা আসলে দেখেন অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু এই নামটা নাই। সো ইটস ভেরি পাওয়ারফুল, এইটা উই রিটেইনড। বাট যখন আমরা আসলে আমাদের স্পেস ঠিক করলাম, সেই স্পেস ঠিক করার পরে আমরা দেখলাম যে আমাদের যে পুরনো লোগোটা ছিল সেটা ছিল একটা টাইগার স্ট্রাইপ। সো টাইগার স্ট্রাইপটা কিরকম? ওটা দেখলে মনে হয় যে একটা স্টকিং টাইগার। আমরা গাছপালা গোলপাতার ফাঁক দিয়ে যখন আমরা টাইগারের স্ট্রাইপ দেখি, স্ট্রাইপটা কিন্তু ওরকম। তো তখন আসলে এই স্ট্রাইপটা কেন ছিল? বিকজ বাংলা লিঙ্ক ওয়াজ আ চ্যালেঞ্জার ব্র্যান্ড, মার্কেটে মাত্র আসছে, এবং তারা আসলে সবাই রেগুলার যে কনভেনশনাল টেলকো সেটাতে চ্যালেঞ্জ করলো যে আমরা মার্কেট উইন করব। সো তখন ওই অ্যাগ্রেশনটা দরকার ছিল, পাওয়ারটা দরকার ছিল। বাট এখন আমরা যে জায়গায় আসলে আসছি, আমাদের এখন নতুন ব্র্যান্ডের স্পেস হচ্ছে কেয়ার। কেয়ারের সাথে আমরা কোনোভাবে আসলে টাইগার স্ট্রাইপটাকে তখন আসলে মিলাতে পারছিলাম না। সো এই কারণেই কিন্তু আমাদের লোগো চেঞ্জের ডিসিশন। এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার যে ভিজুয়াল আইডেন্টিটি সেটা আপনার ব্র্যান্ডের স্পেসটাকে আসলে রিপ্রেজেন্ট করে। কারণ আগে হচ্ছে স্পেস, কারণ আপনি শুধুমাত্র যদি লোগো চেঞ্জ করেন সেটাকে, ইফ ইট ইজ ব্যাকড বাই ইয়োর স্ট্র্যাটেজি, স্পেস অর হচ্ছে পজিশনিং, তখন কিন্তু কোনো লাভ নাই। সো আগে হচ্ছে আপনার মন ঠিক করতে হবে যে আপনার ভিশনটা কোথায় যেতে চান, ব্র্যান্ডটা কি রিপ্রেজেন্ট করবে, তারপরে দেখতে হবে যে আপনার লোগো বা যে ভিজুয়াল আইডেন্টিটি সেটা কি ওইটাকে রিপ্রেজেন্ট করে কিনা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ফুড পান্ডার। ফুড পান্ডা কি করে? ফুড পান্ডা একটা প্যান্ডা দেখায়। পান্ডাটা কেন দেখায়? বিকজ ফুড পান্ডা কি চায়, যে আমরা বেশি বেশি অর্ডার করি, হ্যাঁ। অ্যান্ড অর্ডার করলে কি হয়, আমরা কিন্তু একটা গিল্ট ফেস করি যে আরে আমি মাসে এত টাকার অর্ডার করি, অনেক টাকা চলে যাচ্ছে। অ্যান্ড প্যান্ডা এমন একটা অ্যানিমেল যেটা কিন্তু ইন্ডালজেন্স রিপ্রেজেন্ট করে। একটা প্যান্ডা কি করে? সে ঘুরে ফিরে খায়, ঘুমায়, লেজি, বসে বসে সারাদিন সে দেখবেন খেতে থাকে। সো ওই জিনিসটা তখন আমাদের গিল্টটাকে একটা এসকেপ দেয়, আমরা গিল্ট ফিল করি না যে হ্যাঁ আম জাস্ট লাইক আ কিউট প্যান্ডা, হ্যাঁ। সো সেই জায়গা থেকে আমি যখন একটা ব্র্যান্ড যে আসলে কেয়ারিং ব্র্যান্ড, সে যদি একটা টাইগার স্ট্রাইপ দেখায় স্টকিং এর, সেইটা কিন্তু আসলে জিনিসটা যায় না। তো আমাকে অনেক মানুষই যখন আমরা লোগো চেঞ্জ করি, ইভেন ফোন করে বলেছে যে এত পপুলার, মানে এই জিনিস কেন করতে গেলা, মানে কি বাজে একটা জিনিস অ্যান্ড আদার থিংস। সো একটা ব্যাপার হচ্ছে যে কেন এটা হয়েছিল। সো এইটা আমাদেরকে আরেকটা ইয়েটা দেয় যে আমরা যে একটা কেয়ারিং ব্র্যান্ড, আমরা কিন্তু এখানে কোনো রিয়্যাক্ট করি নাই, এবং আমরা আসলে চাই যে মানুষ আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করুক। তৌফিক ভাই আরেকটা এক্সাম্পল শেয়ার করেছিল যেটা আমি আসলে ড্র করব, সেটা হচ্ছে নেটফ্লিক্সের রিব্র্যান্ডিং বলি, বা হচ্ছে ডমিনোজ কি করে? ডমিনোজ কিন্তু একটা হিউম্যানাইজড ব্র্যান্ড হয়ে তখন রিব্র্যান্ডিংটা করে। তারা কিন্তু স্বীকার করে যে দে হ্যাড ফল্টস, হ্যাঁ, তাদের প্রোডাক্ট কিন্তু পারফেক্ট না। সো বাংলা লিঙ্কও কিন্তু ওরকম একটা জায়গায় আসলে যেতে চাচ্ছে বা যাচ্ছে, যেখানে আসলে মানুষের প্রতি কেয়ার থেকে তাদের সব সার্ভিস বলি বা যে কোনো ধরনের ইফোর্ট সবকিছু ওইখান থেকে স্টেম করবে। সো তখন বাংলা লিঙ্ক কিন্তু ওয়েলকামস দ্য ক্রিটিসিজম, হ্যাঁ, যে হ্যাঁ ঠিক আছে, কেন না, মানে আপনাদের এই জায়গাটা আরেকটা জিনিস কি প্রুফ করে, যে নস্টালজিয়া খুব পাওয়ারফুল একটা ইমোশন। সো আমরা আসলে অনেকেই বড় হয়েছি বাংলা লিঙ্কের গান শুনে, লোগো দেখে। সো ওই জায়গাটা যখন আসলে চেঞ্জ হয়ে যায়, উই রিয়্যাক্ট। এটা নর্মাল, এটা সব সময় হয়। গ্রামীণ ফোনের রিব্র্যান্ডিং এর সময় কিন্তু সেম জিনিসটা হয়েছিল। সো কেউ যদি আসলে আমরা রিব্র্যান্ডিং করতে যাই, আমাদের যদি স্ট্র্যাটেজি, পজিশনিং অ্যান্ড এভরিথিং ইজ ব্যাকড বাই রিসার্চ, ডেটা এবং আমাদের ভিশন, তখন কিন্তু আসলে আমাদের ইনিশিয়াল রিয়াকশনে ভয় পাওয়ার কোনো রিজন নাই। 2 দিন মানুষের অনেক রকম নেগেটিভ রিয়াকশন ছিল, বাট আস্তে আস্তে ইট বিকেম পজিটিভ, পিপল স্টার্টেড অ্যাকসেপ্টিং। সো আমরা এখন সবাই আসলে আমরা সব ব্র্যান্ডই যেটা করি, সেন্টিমেন্ট ট্র্যাক করি। সো সেন্টিমেন্ট কিন্তু আস্তে আস্তে আমাদের দেখেছি যে পজিটিভ হচ্ছে। তো এখন ওকে, সো আমরা আসলে কেয়ার কেন চুজ করলাম আমাদের পজিশনিং বা স্পেস হিসাবে? তো এখন যদি আমরা বাংলাদেশের মানুষের ডিমান্ডটা দেখি, আমরা কিন্তু কাস্টমার
আমাদের দেশে একটা কিন্তু কাস্টমার দেখবেন যে প্রায় কমপ্লেন করে যে আমরা আসলে প্রপার সার্ভিস পাই না, কোনো বড় ব্র্যান্ড আমাদের ব্যাপারে ভাবে না। এবং মার্কেটেও আমরা যদি দেখেন যে পরিমাণ ফ্রড বা একসময় হয়েছে, বিগ ব্র্যান্ডস কিন্তু মানুষজন এখন আগের মতো ট্রাস্ট করে না। সো সেই ট্রাস্টটা আনতে হলে আসলে অ্যাকচুয়ালি এমন সার্ভিস বা এমন জিনিস করতে হবে যেটা আসলে মানুষের লাইফে কাজে লাগবে। সো আমরা আসলে এন্টায়ারলি আমাদের ইন্টারনাল মাইন্ডসেট থেকে শুরু করে এভরিথিং চেঞ্জড, যে আমরা এখন থেকে এন্টায়ারলি মার্কেট ফোকাসড থাকবো এবং কাস্টমার যেটা চাইবে তার লাইফে যেটা অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট আনবে আমরা ওইটা ধরেই কাজ করব, নট দি আদার ওয়ে রাউন্ড। অর আমরা প্রাইস ওয়ারে প্লে করব, ওইরকম কোনো কিছুই না। প্রতিটা সার্ভিস যদি আমরা দেখি কাস্টমারের লাগবে, একটা বড় গ্রুপকে সেটা সার্ভ করবে, আমরা সেটাকে প্রায়োরিটি বেসিসে নিয়ে আসবো। সো আমাদের এন্টায়ার এমপ্লয়ি মাইন্ডসেট থেকে শুরু করে আমাদের সার্ভিস মানে সব কিছু রিভ্যাম্পড হচ্ছে, যাতে আসলে কি ইটস জাস্ট দ্য টিপ অফ দি আইসবার্গ। রিব্র্যান্ডিংয়ে ভিজুয়াল আইডেন্টিটি বা লোগো চেঞ্জ করা ইটস জাস্ট দ্য স্টার্ট। এটা যদি ব্যাকড বাই সার্ভিস না হয় তাহলে আসলে কি হবে, ইটস আ ফেইলড অ্যাটেম্প্ট হবে। কিছুদিন পরে আমরা দেখব যে আসলে বাংলা লিঙ্কের ইউজার কিন্তু থাকবে না। সো উই আর ট্রাইং টু ব্যাক আওয়ার ক্লেম বাই অ্যাকচুয়াল সার্ভিসেস। তো সামনে আসলে আমরা অনেক রকমের জিনিস নিয়ে আসবো যেটা আসলে ব্যাকড বাই কাস্টমার ডিমান্ড। ওকে, সো রিব্র্যান্ডিং যখন আসলে আমরা করছি, একটা ব্যাপার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইটস আ ডিসিশন, নট ডিজাইন। হ্যাঁ, ডিজাইন বলতে আমি আসলে বোঝাচ্ছি যে ভিজুয়াল আউটলুক। সো সবার আগে আপনার স্ট্র্যাটেজিক ক্ল্যারিটিটা থাকতে হবে, অ্যাবসোলুটলি শিওর ওয়্যার ইউ ওয়ান্ট টু গো। সো আপনার যদি ভিশনটা ঠিক না থাকে, আপনি যা করছেন সেটা আসলে কাস্টমার রেজোনেট করতে পারবে না। 2 নম্বর জিনিস হচ্ছে কালচারাল অ্যালাইনমেন্ট। কালচারাল অ্যালাইনমেন্ট বলতে আমি এটা বলছি ইন্টারনাল কালচার। আমার যে কাস্টমার সার্ভিস সেন্টারের যে গার্ডটা, সে যদি আমার কাস্টমারকে দেখে চেয়ার ছেড়ে উঠে না দাঁড়ায়, একটা ওয়ার্ম স্মাইল না দেয়, একটা সালাম না দেয়, আমার কিন্তু লাভ নাই। বলবে যে ওরা খালি মুখেই বলে, হ্যাঁ, গেলে তো আমাকে একটু কোনো রকমের হেল্প করে না। সো সেই জিনিসটা আমরা আনছি, এবং যখন আপনারা করবেন ওই জিনিসটা কিন্তু আনতে হবে, বিকজ এমপ্লয়িজ ড্রাইভ দ্য চেঞ্জ, বিহেভিয়ারাল চেঞ্জ। আপনার এন্টায়ার বিহেভিয়ার আসলে চেঞ্জ হতে হবে টু ব্যাক দ্যাট। আমরা যেমন বলছি বাংলা লিঙ্ক আপনার জন্য, তার মানে কি কাস্টমার কামস ফার্স্ট। সেটা যদি আমি আমার বিহেভিয়ারে প্রকাশ না পাই তাহলে কিন্তু লাভ নাই। ভিজুয়াল এক্সপ্রেশন, সেটা হচ্ছে আপনার, আমরা এখন দেখবেন যে আমাদের কমিউনিকেশনে বা ভিজুয়ালে সবকিছু কিন্তু একটু স্মুদার, এবং দেখলে এবং কপিও যদি আমরা বলি, যারা এখানে কপি নিয়ে কাজ করেন তারা বুঝবেন, দেখবেন যে ড্রাস্টিক শিফট। আমরা কাস্টমারের ফিলোসফিক্যাল নিডটা নিয়ে এসে কেয়ারের জায়গা থেকে কিন্তু কথা বলি। ইটস নট লাইক আগের মতো বেশি বেশি জমিয়ে দাও, হ্যাঁ, অফারের মেলা, সুপার অফার, এইগুলো কিন্তু এখন আমরা আসলে বলি না, বিকজ কাস্টমার অ্যাকচুয়ালি এগুলোর ব্যাপারে কেয়ার করে না। কাস্টমার বলে তুমি আমাকে ভাই ভালো সার্ভিস দাও। ওকে, সো আগে আমরা ছিলাম চ্যালেঞ্জার, এবং ডিস্টিংশনটা এখন খুব ক্লিয়ার। এখন হচ্ছে আমরা একটা কম্প্যানিয়ন। সো আগে আমরা কি বলতাম, একটা অ্যাগ্রেসিভ মেসেজিং, বেশি 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 মানে বাংলা লিঙ্ক, হ্যাঁ, চিনি কি বাংলা লিঙ্ক নামে পাইছস, কম্পিটিটিভ ক্লেইমস। আমরা বলতাম যে আমরা ফাস্টেস্ট 4G, লাউডার দেন এভরিওয়ান, আমরা হচ্ছে লাউড, নাচানাচি, বাংলা লিঙ্ক দেশ। অনেকে আমাকে ফোন করে বলছে যে ভাই বাংলা লিঙ্ক দেশের গানগুলো তো সেই ছিল। তাই আমি বললাম যে আপনি কি বাংলা লিঙ্ক দেশের, এখন বাংলা লিঙ্ক কি সিম ইউজ করেন গান শুনে? সেটা কিন্তু মানুষ করে না, রাইট? সো ওইটা হচ্ছে যখন দরকার ছিল তখন ছিল, বাট আগের জিনিস দিয়ে আসলে পড়ে থাকলে হবে না। সো ট্রানজাকশনাল রিলেশনশিপ অ্যাবসোলুটলি নট। সেই জায়গা থেকে আমরা কম্পেনিয়নের জায়গা থেকে কনসিস্টেন্ট সাপোর্ট, আমরা সবসময় শুনবো, বলবো কম, অ্যান্ড একটা রিলেশন বিল্ড করা, অ্যান্ড সবার উপরে এমপ্যাথি এক্সারসাইজ করা, যেটা আসলে আমাদের দেশে এখন খুব দরকার। বড় ব্র্যান্ডগুলো যদি এমপ্যাথাইজ না করে উইথ কাস্টমার্স, তাহলে কাস্টমার আসলে কোথায় যাবে? সো ফ্যামিলিয়ার এনাফ টু ট্রাস্ট, নিউ এনাফ টু স্টপ দ্য স্ক্রোল। সো আমরা, অনেকে বলে যে বাংলা লিঙ্ক যে লোগোটা চেঞ্জ করলো, এটাকে একটা রেজ বেইট ছিল, মানে এই লোগোটা এত বিশ্রী কেন? সো লোগোটার আসলে থটটা ছিল খুব সিম্পল, যে আমি আসলে কেয়ার করি কেন, যখন এই যে হার্ট যে সিম্বলটা আছে এইটা থেকে কিন্তু আসছে। সো হার্টের দেখবেন যে 2টা কালার, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে একটু মাস্টার্ড কালার। সো একটা রিপ্রেজেন্ট করে দ্য ব্র্যান্ড, আর একটা রিপ্রেজেন্ট করে দ্য কাস্টমার। সো 2টা জিনিস মিলে কিন্তু লোগোটা তৈরি, যেটা আসলে ইউনিভার্সাল সিম্বল অফ কেয়ারটাকে রিপ্রেজেন্ট করে, হার্ট। সো আমরা আসলে এন্টায়ারলি চেঞ্জ করার পিছনে আরেকটা ছিল, যে আমি যদি রিব্র্যান্ডিং করলাম বাট কাস্টমার ডাজন্ট টেক নোটিস, তাহলে কিন্তু উই হ্যাভ ফেইলড ইন দ্য ফার্স্ট স্টেপ। সো
আমাদের একটা ইয়ে ছিল যে আমরা যে জিনিসটাকে আসলে রিপ্রেজেন্ট করছি সেটাকে যদি আমি ব্যাক করতে না পারি ভিজুয়ালি, তাহলে কিন্তু শুরুতেই আমি কিন্তু কাস্টমারের কিন্তু মাইন্ড স্পেসে কোনো জায়গা পাবো না। সো ইট ওয়াজ আ বিট ইন্টেনশনাল যে একটা ড্রাস্টিক চেঞ্জ আনা, সো দ্যাট পিপল মানে স্টপ স্ক্রলিং অ্যান্ড টেক নোটিস। হ্যাঁ, সো এখানে আমি বেশি কিছু করবো না, আপনার এটা সব মানে আপনার লোগোর ডিফারেন্স দেখলেই বুঝবেন যে আসলে টোনালিটি অ্যান্ড আদার থিংস কিভাবে চেঞ্জ হয়েছে। দেন আমি আসলে শেষ করে দিব, বেশিক্ষণ আর সময় নিব না। সো এটা আমি অলরেডি বলেছি। সো একটা মেসেজ দিয়ে আমি আসলে শেষ করব, সেটা হচ্ছে যে বিইং হিউম্যান ইন 2025 বা এই এরা অফ যে ডিজিটাল মার্কেটিং বলি বা এআই বলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে এখানে হাজার হাজার ব্র্যান্ড আছে যারা এআই দিয়ে সারাদিন নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছে, ডিফারেন্ট সারাক্ষণ সবাই মাইন্ড স্পেস নিয়ে প্লে করছে, কম্পিটিশন করছে অ্যাওয়ারনেস নেওয়ার জন্য। কিন্তু সেই জায়গা থেকে আসলে কয়টা ব্র্যান্ড আসলে হিউম্যান? সো থাকে না যে আমরা একটা ব্র্যান্ড যখন অ্যাকচুয়ালি যেমন আর্থকোয়েকের সময় আমরা ফ্রি মিনিট দিয়েছিলাম, সো এই সময়টা এটা এত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এবং এটার অর্গানিক্যালি এত রিচ হাই, এবং মানুষ আমাদেরকে কল সেন্টারেও ফোন করে বলেছে যে ভাই অনেক দিন পর একটা টেলকো ব্র্যান্ডকে দেখলাম এরকম একটা ভালো কিছু করতে। সো হ্যাঁ, অনেকে বলতে পারে যে এটা একটা মার্কেটিং গিমিক অ্যান্ড আদার স্টাফ, বাট আসলে ছোট ছোট জিনিস মানে যেটা আসলে এমপ্যাথি থেকে রুট করা, বিইং হিউম্যান, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো এইটা আসলে আমাদের দেশে এখন এই যুগে এসে খুব দরকার, বিকজ আমরা যে একটা সময় দিয়ে যাচ্ছি এই সময়টা আসলে সব সময় আসে না। এই সময়টা আসলে নির্ধারণ করবে যে ইদার আমরা কি আপওয়ার্ডস যাব নাকি ডাউনওয়ার্ডস যাব। এই জায়গাটাতে আসলে আমরা যারা আছি, যারা বিগ ব্র্যান্ডস রিপ্রেজেন্ট করি, তাদের কাছে আসলে আমি বলবো যে খুব বড় একটা দায়িত্বের জায়গা, এবং আমি আশা করি যে আমরা সবাই সেই জায়গাটা রাইটফুলি প্লে করার ট্রাই করবো। দ্যাটস অল, থ্যাংক ইউ। কোনো যদি কোয়েশ্চেন থাকে? ঠিক আছে, থ্যাংক ইউ।